খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এরা দেহত্যাগ করে, পদত্যাগ নয়। যুবভারতীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকেও বিঁধলেন শুভেন্দু। দাবি ৩০০ কোটির দুর্নীতির। লড়তে চাইলে দরজা খোলা, আইএসএফ কে পাশে চান হুমায়ুন। কি বলছেন নওশাদ? যুবভারতী কাণ্ডে গ্রেপ্তার হওয়া দর্শকদের পাশে বিজেপি। আইনি লড়াইয়ের ঘোষণা শুভেন্দুর, সাথে সুর মেলালেন শ্রমিকও। কয়েক মাসের পরিশ্রম এক রাতে শেষ। ২২ কাঠা জমিতে ফলন্ত কলাগাছ কেটে দিল দুষ্কৃতীরা। কৃষকের চরম সর্বনাশ। বাংলাদেশি বাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার থেকে ২ বাঙালি মৎস্যজীবীর দেহ উদ্ধার। নিখোঁজ এখনো ৩। কাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এই জেলার সব স্কুল। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় আপডেট। ব্যারাকপুরে যুদ্ধের দামামা। অর্জুনের বাড়ির সামনে জয় বাংলা বনাম জয় শ্রীরাম। রণক্ষেত্র সামলাতে হিমশিম পুলিশ। কুকীর্তি, লোকসভায় বসে ই সিগারেট খাচ্ছেন তৃণমূল সাংসদ। আজাদের ভিডিও ফাঁস করল বিজেপি। বালিগঞ্জের বাড়ি থেকে ১০ লক্ষ টাকার গয়না চুরি করে চম্পট তরুণীর। দার্জিলিং থেকে গ্রেফতার করল পুলিশ। মোল্লা থেকে ব্রাহ্মণ, ভোটার তালিকায় মোহাম্মদ সেলিমের পদবি বদল। কমিশনের এসআইআরকে ধুয়ে দিলেন সেলিম পুত্র। ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল। ফের ঝটকা কলকাতা হাইকোর্টে। নাম জড়ালো পার্থ তৃণাঙ্কুরের। মুসলিম মহিলার হিজাব টানার বিতর্কে নীতিশকে হুমকি পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টির। বুথে মোট ভোটার ৭৬১। এসআইআরে বাদ পড়ে গেল ৩৫৮ জনের নাম। শুরু রাজনৈতিক তরজা। ঘাটাল টিএমসিতে ভাঙন। বিধায়ক কার্যালয়ে প্রকাশ্যে বিজেপি যোগ দিলেন ৫০ সক্রিয় কর্মী। তুঙ্গে রাজনৈতিক তরজা। ১৫ জন ধরে ডাবল ভোট। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের নাম নিয়ে বড় কেলেঙ্কারি ধূপগুড়িতে। অপারেশন সিঁদুরের প্রথম দিনই ভারত হেরে গিয়েছিল। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক। যতই চেষ্টা করুন না কেন টিএমসির ভোট শতাংশ বাড়বেই। বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। ১ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়েছেন। কুম্ভের মৃত্যুর সময় যোগী ক্ষমা চেয়েছিলেন। যুবভারতী কাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক। চিরকুটে ইস্তফার নাটক আর চলবে না। যুবভারতী কাণ্ডে অরূপকে ক্যাবিনেট ছাড়ার পরামর্শ হুমায়ুনের। বাড়িতে মজুদ বোমা ফেটে বিস্ফোরণ মুর্শিদাবাদে। উড়ল যুবকের হাতের একাধিক আঙুল। দাঁড়িয়ে রইলেন বাইরে। যুবভারতী স্টেডিয়ামে ঢুকতে বাধা শুভেন্দুকে। বিধায়ক পদ ছাড়বো না, আর বাবরি মসজিদও বানাবো। কোর্টের সামনে দাঁড়িয়েই হুঙ্কার হুমায়ুনের। অনুপ্রবেশকারী তত্ত্ব খারিজ কমিশনের। কান ধরে ক্ষমা চান বিজেপি নেতারা। তোপ অভিষেকের। যুবভারতী স্টেডিয়াম কাণ্ডের জের। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও জলের বোতল নিয়ে ঢোকা নিষেধ পুলিশের। তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড। মা চলে গেলে কি তার বিকল্প কেউ হতে পারে? বাবরি মসজিদ নিয়ে প্রশ্ন জমিয়াতে উলেমায়ে হিন্দের। কেন্দ্রের বকেয়া নিয়ে দিল্লির দ্বারস্থ তৃণমূলের ১০ সাংসদ। বিজেপিকে বাংলা বিরোধী কটাক্ষ অভিষেকের। মাঠে কেন ছিলাম, তৃণমূলকে কৈফিয়ত দেব। যুবভারতী বিতর্কে কুণালকে পাল্টা আক্রমণ অশোক দিনদার। বাবরি মসজিদ তৈরি করবই। তৃণমূল ছেড়ে নতুন দল করছেন হুমায়ুন কবির। টার্গেট ১৩৫ আসন। সুদিন ফিরবে। পাকপন্থী ইউনূসের মুখোশ খুলে গেছে। বাংলাদেশের নতুন দিনের আগমন নিয়ে আশাবাদী হাসিনা। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু। জল্পনা উস্কে দিলেন শ্রমিক। দম থাকলে পুলিশ ছেড়ে একা আয়। পার্থর চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার অর্জুনের। ধুন্ধুমার ব্যারাকপুর। আচমকা ভবানীপুরের মা ক্যান্টিনে হাজির মুখ্যমন্ত্রী। ভোটের আগে জনসংযোগের কৌশল হিসেবেই দেখছে জনতা। পুলিশ পেটানোর নিদানের পর জয়েন্ট বিডিওর ছাল তোলার হুমকি। ফের বিতর্কে বনগাঁর বিজেপি বিধায়ক। এক পায়ে ভর করে লড়াই। সৌমিক গোলদারের পাশে দাঁড়ানোর আবেদন তরুণ জ্যোতির। সহায়তার হাত বাড়ালেন সুকান্ত মজুমদার। ভোটার তালিকা থেকে উধাও ৫৮ লাখ নাম। এসআইআরে ভয়ে খালি হচ্ছে কলোনি। বিস্ফোরক দিলীপ ঘোষ। 7 সিস্টার্স নিয়ে দিবা স্বপ্ন বাংলাদেশের। পরমাণু অস্ত্র মনে করিয়ে হিমন্ত বললেন, আমরা চুপ থাকব না। পরপর বিস্ফোরণের শব্দ। দাউ দাউ আগুনে জ্বলছে নিউ টাউনের ঘুনি বস্তি। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন।
শুনানির নোটিশ দেওয়া শুরু বৃহস্পতিবার থেকে। কতদিনের মধ্যে হাজিরা, কি জানালো কমিশন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি সফরকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা হয়েছে তার রেশ এবার পৌঁছে গেল সরাসরি নবান্নের শীর্ষতলায়। বুধবার সল্টলেকের স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে মমতা সরকারের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফাকে দলীয় নাটক বলে কটাক্ষ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি। দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। যুবভারতীর গেটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ক্রীড়ামন্ত্রীর ইস্তফা যথেষ্ট সন্দেহজনক। সাদা কাগজে ইস্তফা আসলে একটি সাজানো নাটক। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি মন্তব্য করেন, তৃণমূল নেতারা দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে না। শুভেন্দুর দাবি, শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী নয়, এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগ করা উচিত। ৩০০ কোটির দুর্নীতির অভিযোগ, মেসির আগমনকে কেন্দ্র করে বিশাল অঙ্কের আর্থিক তছরূপের অভিযোগ তুলেছেন শুভেন্দু। তার দাবি, প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এই ইভেন্টকে কেন্দ্র করে। সাধারণ মানুষকে ঠকিয়ে নির্বাচনের খরচ তোলা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দুর হুঁশিয়ারি, এই টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে। বাঙালি অস্মিতা ও লজ্জা, বাঙালির আবেগ ও ফুটবলের ঐতিহ্যকে হাতিয়ার করে শুভেন্দু বলেন, বাঙালি হিসেবে আজ আমি এবং গোটা বাংলা লজ্জিত। দিল্লি, মুম্বাই বা হায়দ্রাবাদ যা পারে, তিলোত্তমা কলকাতা তা পারে না কেন? এসআইটি এর তদন্তকে কটাক্ষ। এদিন স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিল পুলিশের বিশেষ তদন্তকারী দল এসআইটি। মাত্র 15 মিনিট জিজ্ঞাসাবাদ করে তাদের ফিরে যাওয়াকে প্রহসন বলে মনে করছেন বিরোধী দলনেতা। তার মতে পুরো সিস্টেমের মধ্যেই গলদ রয়েছে। এই তদন্তে বিচার পাওয়া সম্ভব নয়, কারণ কেঁচো খুঁড়তে গেলে কেউটে বেরিয়ে আসার ভয় রয়েছে। বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বরখাস্ত হওয়া বা ডিজি রাজীব কুমারের শোকত সরকারের এই সমস্ত পদক্ষেপকে স্রেফ ট্রাম্প কার্ড এবং আইওয়াশ বলে উড়িয়ে দিয়েছেন শুভেন্দু। 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করতে চলেছেন তিনি। সাসপেন্ড হওয়ার পরই কাউকে তোয়াক্কা না করে ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির। হুঙ্কার ছেড়েছেন, পরের ভোটে তার দলের উপর অনেক কিছু নির্ভর করবে। হুমায়ুনের ঘোষণা ছিল, বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে, তাদের বিরুদ্ধে লড়ব। তৃণমূলের তোলাবাজি করা নেতাদের বিরুদ্ধেও লড়ব। আমজনতা ফয়সলা দেবে। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, আমার দলের সমর্থন ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না। নতুন দলের আত্মপ্রকাশের আগেই নিজেকে কিংমেকার বলে দাবি করেছিলেন ভরতপুরের বিধায়ক। এবার তার কথায় অন্য দলের কাছে সমর্থন প্রত্যাশার সুর। বলছেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে যে কোনো দলের জন্যই তার দলের দরজা খোলা। তবে কি নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর সঙ্গে জোট করতে চাইছেন হুমায়ুন? তাদের সঙ্গে যোগ দিয়ে আরো বৃহত্তর লড়াইয়ের পথে হাঁটতে চাইছেন, নাকি তিনি পুরো মুসলমান সমাজকে তার পাশে চাইছেন? হুমায়ুন খুলে রাখলেন সব সম্ভাবনার দরজাই। বললেন, বাম কংগ্রেস হোক বা আইএসএফ, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, যারা বিজেপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না, তাদের সকলেই সঙ্গে আসতে পারেন। হুমায়ুন আরও একবার হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটে তিনি 135টি আসনে প্রার্থী দেবেন। তিনি লড়ে 70 থেকে 90টি আসনে জয়ের বিষয়ে ফের একবার দাবি করলেন, আগামী ভোটে তিনি নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে তার নতুন দল। এদিকে হুমায়ুনের বার্তায় নওশাদ সিদ্দিকের সতর্ক উত্তর, কেউ দল করতেই পারে। নির্বাচন কমিশনের খাতায় 2000-এরও বেশি নথিবদ্ধ রাজনৈতিক দল আছে, কিন্তু তারা কি ভাবনা সামনে রেখে এগোচ্ছে, কি কাজ করতে চায়, কি এজেন্ডা, সেটা আগে দেখে নেবেন তারা। এছাড়া তিনি সতর্কও করে দিলেন, নানা দল হওয়ার কারণে ভোট ভাগ হয়ে তৃণমূল বা বিজেপি যেন লাভবান না হয়ে যায়। এর আগেও হুমায়ুন কবির আসাদুদ্দিন ওয়েসির এমআইএম এর জোট করবে বলে ঘোষণা করেন। দাবি করেন, সময় পেলেই হায়দ্রাবাদে যাবেন। এমআইএম এর পাশাপাশি হুমায়ুন কবির জোট করার জন্য আমন্ত্রণ জানান আইএসএফ, এমনকি বাম কংগ্রেসকেও। তবে লক্ষ্য একটাই, হুমায়ুনের কথায় একমাত্র লক্ষ্য বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া আর আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকেও ক্ষমতাচ্যুত করা। বাংলা হান্ট ডেস্ক। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা। বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে বিজেপির তরফে বড় ঘোষণা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতী কাণ্ডে গ্রেফতার হওয়া সকল দর্শকের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি। গ্রেপ্তার হওয়া দর্শকদের পাশে বিজেপি। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, যুবভারতী কাণ্ডে যাদের পুলিশ গ্রেফতার করেছে তাদের সবাইকে সম্পূর্ণ আইনি সহায়তা দেবে বিজেপি। দর্শকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও গ্রেপ্তারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন তিনি। শুভেন্দু বলেন, ধৃতদের সম্পূর্ণ লিগ্যাল সাপোর্ট দেবে বিজেপি। আমাদের আইনজীবীরা এই তথাকথিত ভুয়ো এফআইআর গুলিতে স্থগিতাদেশ চাইবেন। জমিন করানো
থেকে শুরু করে আইনি লড়াই সব দিকেই বিজেপি পাশে থাকবে। এ নিয়ে আমরা একটি জনস্বার্থ মামলাও করেছি। মেসি কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ শুভেন্দুর। মেসি বিতর্ক নিয়ে রাজ্য সরকার ও ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করে বিষয়টি চাপা দিতে চাইছেন। শুভেন্দু বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কোনো অপরাধ করেননি, তারা টাকা দিয়ে টিকিট কিনেছেন। অনেকেই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত ও উচ্চ শিক্ষিত, অথচ যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, মেসিকে প্রথম 25 কোটি টাকা অগ্রিম কে দিয়েছে? এতে পুরো দলটাই জড়িত। এর মধ্যে যুব ভারতীতে ভাঙচুরের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম রূপক মণ্ডল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে শনাক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রূপকের বাড়ি বাইপাস সংলগ্ন চিংড়িঘাটা এলাকায়। এই নিয়ে যুবভারতী কাণ্ডে মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। বুধবার সকালে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল এসআইটি যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকারী দলের 4 জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক গোটা এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। কিভাবে শুরু হয়েছিল অশান্তি? ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরেই এই উত্তেজনার সূত্রপাত। গত শনিবার যুবভারতীতে চরম বিশৃঙ্খলা ও তাণ্ডবের ছবি সামনে আসে। অভিযোগ, চড়া দামে টিকিট কেটেও বহু দর্শক মেসিকে ঠিকমতো দেখতে পাননি। মেসি, সুয়াজের ও দে পল প্রায় 20 মিনিট মাঠে ছিলেন। সেই সময় তাদের ঘিরে মাঠে বড় জটলা তৈরি হয়, যেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। এই জটলার কারণে গ্যালারির একাংশ থেকে দর্শকরা মেসিদের প্রায় দেখতেই পাননি। স্টেডিয়ামে ভাঙচুর ও শতপ্রণোদিত মামলা। মেসিরা স্টেডিয়াম ছাড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অব্যবস্থার অভিযোগ তুলে গ্যালারিতে হোর্ডিং ছেঁড়া শুরু হয়। এরপর বোতল ছোড়া হয় মাঠের দিকে, ভাঙচুর করা চেয়ার ভেঙে ফেলা হয় ফেন্সিং। শেষ পর্যন্ত ক্ষুব্ধ জনতা মাঠে নেমে পড়ে। এই ঘটনার পর শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। রাতের অন্ধকারে কলা গাছ কেটে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। উৎপাতের জেরে চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষক। জানা গিয়েছে, রাতের অন্ধকারে প্রায় 22 কাঠা জমির ফলন্ত কলা গাছ কেটে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ তুলেছেন ওই কৃষক। তার অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ফলন্ত কলা গাছ কেটে দিয়েছে, ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্টের জিতপুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা বিকাশ বিশ্বাস 22 কাঠা জমিতে কলা গাছ চাষ করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় জমিতে গিয়ে সবকিছু ঠিকঠাক দেখেই বাড়ি ফেরেন, কিন্তু অভিযোগ, বুধবার সকালে মাঠে গিয়ে দেখেন ফসল নষ্ট হয়ে গিয়েছে। কেউ বা কারা নষ্ট করে দিয়েছে, যার জেরে মাথায় হাত ওই কৃষকের। তিনি বলেন, বুধবার মাঠে গিয়ে তিনি দেখেন যেসব গাছে কলা ধরেছিল সেগুলিকে কেটে দেওয়া হয়েছে। সারি সারি পড়ে রয়েছে একের পর এক ফলন্ত কলা গাছ। ঘটনায় তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত চাষি। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। কিন্তু কে বা কারা এই কাণ্ড করলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে কৃষকের অনুমান, দুষ্কৃতীরা ব্যক্তিগত রোষ মেটাতে এই কাণ্ড করেছে। ফলন্ত কলা গাছগুলি কেটে দেওয়ার ফলে ব্যাপকভাবে তার ক্ষতি হয়েছে, তাই দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তিনি। সংবাদদাতা কাকদ্বীপ। সোমবার ভোরে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে যায় একটি ভারতীয় ট্রলার। শেষ পর্যন্ত ডুবে যাওয়া ওই ট্রলার থেকে উদ্ধার হলো 2 বাঙালি মৎস্যজীবীর মৃতদেহ। এখনো নিখোঁজ রয়েছে 3 মৎস্যজীবী। তাদের খোঁজে সমুদ্রে তল্লাশি চলছে। জানা গেছে, মঙ্গলবার রাতে ডুবে যাওয়া ওই ট্রলারটিকে নামখানার নারায়ণপুর খেয়াঘাটের কাছাকাছি টেনে নিয়ে আসা হয়। ওই ট্রলারের ভিতরে জমে থাকা জল পাম্পের মাধ্যমে বের করা হয়। তারপর ট্রলার থেকে 2 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। মৃত 2 মৎস্যজীবী হলেন সঞ্জীব দাস ও রঞ্জন দাস। সঞ্জীব দাসের বাড়ি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকায়। রঞ্জন দাস পূর্ব বর্ধমানের পূর্বখালী দুরাজপুরের বাসিন্দা। মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত রবিবার নামখানার খেয়াঘাট থেকে এফবি পারমিতা 11 নামক একটি ট্রলারে করে 16 জন মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গিয়েছিলেন। সোমবার ভোরে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ সেটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়। এমনকি শুধু তাই নয়, বাকিদেরও প্রাণে মারার উদ্দেশ্য ছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর বলে দাবি মৎস্যজীবীদের। ফের শতাধিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে 313 জনের চাকরি বাতিল হয়েছে। আর তারপরে সিদ্ধান্ত নিল দার্জিলিং এর মাধ্যমিক শিক্ষক সমিতি। আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে দার্জিলিং এর সব স্কুল। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে যে প্রমাণ সামনে আসে তার ভিত্তিতেই বুধবার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি বসু। এরপরই মাধ্যমিক শিক্ষক সমিতির তরফে অভিযোগ জানানো হয়, গত 25 বছর ধরে পাহাড়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। এতদিন ধরে স্বেচ্ছাসেবকরা ক্লাস নিচ্ছিলেন, সেই প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। যেসব স্কুলে পরীক্ষা চলছিল বা পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল সেগুলিও বন্ধ রাখা হচ্ছে। ফলে পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় বড় প্রভাব পড়তে চলেছে। জিটিএর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল, সেই মামলাতে নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও
অভিযোগ দায়ের হয়েছিল বিনয় তামাং এবং তৃণমূল যুবনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে। সেই মামলাতে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বারুদের স্তূপে দাঁড়িয়ে ব্যারাকপুরের শিল্পাঞ্চল ফের শিরোনামে সেই চিরপ্রতিদ্বন্দ্বী পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং। বুধবার দুপুরে অর্জুন সিং এর বাড়ি মজুদুর ভবন এর সামনে তৃণমূলের এক বিশাল জমায়েতকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে পুলিশকে রীতিমতো নজিরবিহীন ব্যবস্থা নিতে হচ্ছে। স্লোগান যুদ্ধের লড়াই। এদিন তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থক মিছিল করে অর্জুন সিং এর বাড়ির দিকে এগিয়ে যান। তাদের কণ্ঠে মুহুর্মুহু জয় বাংলা স্লোগান ব্যারাকপুরের বাতাস গরম করে তোলে। এই দৃশ্য দেখে আর ঘরে ঘরে থাকেনি বিজেপি শিবিরও। গেরুয়া পতাকা হাতে অর্জুনের অনুগামীরা মাঠে নেমে পড়েন এবং পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা, দুই পক্ষের মধ্যে হাতাহাতি বা বড় কোনো অশান্তি রুখতে অর্জুনের বাড়ির ঠিক কিছুটা দূরেই পুলিশ 3টি শক্তপোক্ত ব্যারিকেড গড়ে তোলে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পুলিশের মূল লক্ষ্য ছিল কোনোভাবেই যাতে তৃণমূলের জমায়েত অর্জুনের বাড়ির দোরগোড়ায় পৌঁছতে না পারে। রাজনৈতিক চাপানোতর। ব্যারাকপুরের এই উত্তেজনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অর্জুন অনুগামীদের দাবি, গায়ের জোরে ক্ষমতা দখলের চেষ্টা করছে শাসক দল। অন্যদিকে তৃণমূল শিবিরের বক্তব্য, মানুষ অর্জুনের দল বদলু রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়েই রাস্তায় নেমেছেন।